থাপ্পড় দেয়। আজ একে আদব শিখিয়েই ছাড়বে। বড় ভাইয়ের গায়ে হাত তুলবে কেন? সৌম্য সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে। সৌম্য দ্রুত এগিয়ে গিয়ে সাধনকে টেনে ছাড়িয়ে নেয় আর বলে, মেয়েটাকে এভাবে মারছো কেন? বেগাতে লেগে যাবে। তুমি তো দেখছি ভাই হয়ে বোনকে মেরে মেরে আমার মানও ডুবাবে। আমি আমার বোনকে একটা টাচ না করেও শুনবো ভাইয়েরা বোনদের শুধু মারে। সন্ধ্যার সৃজা সোহাকে টেনে ধরে রেখেছে। সৌম্যর কথা শুনে সন্ধ্যা সৌম্যর দিকে তাকিয়ে হাসে। সৌম্য সন্ধ্যার দিকে অসহায় মুখ করে তাকায়। সোহা সন্ধ্যার সৃজার থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে তেড়ে যায় সাধনের দিকে। গিয়ে ঠাস ঠাস করে গালে গালে সবখানে সমানে থাপ্পড় মারে। তাকে কতগুলো মারলো, সে ছেড়ে দিবে নাকি? এদিকে সোহার এমন কাজে আবারও সৌম্য সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সাধন রেগে মেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সোহার চুল টেনে ধরে দুগালের সমানে চড়ায়। সৌম্য সাধনকে টানলেও সাধনকে একটু ঠলাতে পারে না। ওদিকে সন্ধ্যাও সোহাকে টেনে ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে সাধন গায়ের জোরে সোহাকে ধাক্কা দেয়। ফলস্বরূপ সোহা ঘরের কোনায় উল্টে পড়ে। পাশে রাখা বটির ওপর ডান হাত গিয়ে পড়ে। টেবিলের কোনায় গিয়ে কপালে লাগে। একই সাথে ঘরের দেয়ালের সাথে মাথায় অনেক জোরে ধাক্কা খায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে সোহাকে টেনে তোলে। ডান হাতে একটু কেটেছে। বেকায়দায় লাগলে আজ কি হয়ে যেত? কপালের কোনায় কেটেছে। সোহা মাথার পেছনে হাত রেখে ফোপাচ্ছে। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। সৃজা রেগে বলে, সাধন ভাইয়া, তুমি কি জীবনেও ভালো হবে না? শুধু মারতেই থাকো। কথাটা বলে সেও সোহার কাছে গিয়ে বসে। সোহার অবস্থা দেখে সৌম্যর এত রাগ হলো। একটা ভাই তার বোনকে এভাবে কি করে মারতে পারে? সৌম্যর মাথায় কাজ করে না। তার কি হলো কে জানে। তীব্র রাগের সৌম্য সাধনকে টেনে সাধনের গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। সৌম্যর কাজে সাধন সহ সোহার সন্ধ্যা সৃজা সবাই বিস্ময় চোখে তাকায়। সৌম্য রেগে বলে, তুমি কি মানুষ? ও তোমার বোন নয়? নিজের বোনকে কেউ এভাবে মারে? আর যদি তোমার বোন মরে যেত? কিভাবে ধাক্কা দিয়েছ? বোনকে কাছে পাও, এর জন্য কদর করো না। কখনো হারিয়ে গেলে বুঝতে পারবে বোন কি জিনিস। কথাগুলো বলতে বলতে সৌম্যর গলা ভারী হয়ে আসে। বনুর শূন্যতা তার পূরণ হয় না। সে ভুলতে পারে না সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর সেই বিষাদময় দিনগুলো। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে চেয়ে রইল। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু সোহাকে নিয়ে বিছানায় বসিয়ে দে, রক্ত মুছে দে, তারপর আমরা এখান থেকে চলে যাব। সোহা অবাক হয়ে বলে, আপনি চলে যাবেন সৌম্য ভাইয়া? সৌম্য মৃদুস্বরে বলে, হ্যাঁ, আমার 2 নম্বর বনু সোহাকেও সাথে নিয়ে যাব। তোমাকে আর মার খেতে হবে না। সোহা অবাক হয়ে সৌম্যর দিকে তাকায়। সৌম্য কত ভালো। সন্ধ্যা মৃদু হাসল। সৃজা মুখ ফসকে বলে, সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেলেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথেই থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না? আপনি এত কিপটা কেন? সৌম্য বিরক্ত চোখে তাকায় সৃজার দিকে। সোহা হেসে বলে, আরে সৃজা আপু, রাগ করো না। সৌম্য ভাইয়া তোমাকেও মনে মনে বোন ভাবে। সৌম্য সন্ধ্যাকে তাড়া দিয়ে বাইরে যেতে যেতে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা মানুষদের আমি পছন্দ করি না। সৃজা বুঝল সে ইরাবতী নামের সেই মেয়েটির কথা বলায় সৌম্যর এত রাগ। এরপর সন্ধ্যা আর সৃজা সোহাকে ধরে ধরে বিছানায় বসায়। সাধন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সোহার দিকে। সোহা সাধনকে মুখ ভেঙায়। সে তার ভাই পেয়ে গেছে। এই ভাইয়ের কাছে মার খাওয়ার জন্য আর থাকবে না। সন্ধ্যা সোহার মুখ চেপে ধরে, ইশারায় এরকম করতে না করে। সাধন সোহার ব্যঙ্গতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ তাকিয়ে রইল সোহার দিকে। এরপর দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য উঠানের এক কোনায় বসে আছে। সাধন এগিয়ে গিয়ে বলে, আমার বোনকে নিয়ে যেতে দিব। সৌম্য পিছু ফিরে তাকায়। তোমার বোন নিজের থেকে আমার সাথে যাবে, শুনে দেখ। সাধন চুপ থাকলো। এরপর সৌম্যর পাশে বসে বলে, আমি ওকে ইচ্ছে করে মারিনি। সৌম্য গম্ভীর গলায় বলে, যারা বোনদের মারতে কোনো পরোয়া করে না, বাঁচল কিনা মূল্য দেখে না, তাদের আমি পছন্দ করি না। তুমি আমার অপছন্দের তালিকায় চলে গিয়েছ। সোহা সন্ধ্যার সাথেই থাকবে। আমি সন্ধ্যার মতো সোহাকেও আমার আরেকটা বনু হিসেবে মেনে নিয়েছি। সাধন চুপচাপ শুনল সৌম্যর কথা। এরপর মলিন মুখে বলে, আমার তো সোহা ছাড়া কেউ নেই। এজন্যই দয়ামায়হীন ভাবে মারো। আর যদি মরে যেত? কারণ তোমার মার সাংঘাতিক,
সাধন চুপ হয়ে গেল। সৌম্য আর চোখে সাধনের দিকে তাকায়। সাধন পকেট থেকে ফোন বের করে মাটিতে রাখতে গিয়েও ফোনের স্ক্রিনে চোখ পড়লে কিছু দেখে ফোনের লক খুলে দেখল সৃজার বাবার নম্বর থেকে অনেকগুলো কল এসেছিল, বেশ অনেকক্ষণ আগে। সাইলেন্ট বলে বুঝতে পারিনি। নোটিফিকেশনে মেসেজ চেক করল। সৃজার বাবার নম্বর থেকে মেসেজে লেখা, সাধন সৌম্য আর সন্ধ্যাকে নিয়ে এই শহর থেকে কয়েকদিনের জন্য দূরে কোথাও চলে পারবে না বাবা। সৌম্যকে বলবে ওদের শত্রু এখানে চলে এসেছে। তুমি ওদের তোমরা চেনা পরিচিত কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না বাবা। আমার এই কথাটা রাখো তুমি। আগামীকাল সকাল সকাল যেন দেরি করো না বাবা। মেসেজটি পড়ে সাধন ভ্রু কুচকে তাকায়। এরপর সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, আঙ্কেল এসব মেসেজ দিয়েছে দেখ তো। সৌম্য সাধনের ফোনে মেসেজটি পড়ে অবাক হলো। সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, তাকে মেরে ফেলার চেষ্টা, এসব মনে পড়তে সৌম্যর গলা শুকিয়ে আসলো। কারা এমন করছে? সে আর তার বোনও কার কী ক্ষতি করেছে? ইরার বাবা তার বোনকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে তো ইরাবতী থেকে অনেক দূরে চলে এসেছে। তাহলে সৌম্য বুঝতে পারে না, তবে ইরার বাবাকে বিশ্বাসও করে না। লোকটি খুব নিচুমন মানসিকতার লোক। ওনাদের মতো মানুষদের দ্বারা হয়তো সবই সম্ভব। সৌম্য ভয় পায় ভীষণ। তার বোনকে সে হারাতে হারাতে ফিরে পেয়েছে, আবারও কি হারাবে? বোনুর কিছু হলে সে বাঁচবে কি করে? মামা যেহেতু এই শহরে থাকতে নিষেধ করেছে, নিশ্চয়ই এমনি এমনি বলেনি। কিন্তু সে কোথায় যাবে? হাতটাও একদম খালি। সৃজার বাবাকে একবার কল করতে গিয়েও কল করলো না, হয়তো ঘুমিয়েছে। অনেক রাত হয়েছে তো। সাধন সৌম্যকে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? সৌম্য সাধনের দিকে তাকালো না। সাধন মলিন মুখে বলে, আমি আর সোহাকে মারবো না। ওকে মেরে আমার খুব খারাপ লেগেছে। সোহার মতো আমাকে ও ভাই হিসেবে মেনে নাও। আমার আর সোহার দুজনেরই কেউ নেই। সৌম্য সাধনের দিকে তাকালো। সাধন মৃদু হেসে বলে, তুমি কিন্তু আমাকে থাপ্পড় মেরেছো। আমি কিছুই বলিনি। তোমাকে ভাইয়ের মতো ভেবেছি, এজন্য নিজের ভুল মেনে তোমার শাসন সদরে গ্রহণ করেছি। সৌম্য মৃদু হাসল। ছেলেটা সোহার মতোই মিশুক, খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারে। এরা দুই ভাই বোন। সাধন আবারও বলে, তোমাদের সমস্যার কথা কি আমি জানতে পারি? তুমি বলতে না চাইলে সমস্যা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। আকাশপানে চেয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, যখন আমার 17 বছর বয়স, তখন আমার বাবা তার দ্বিতীয় বউ সহ আর একটা 10 বছরের মেয়েকে সাথে আনে আমাদের বাসায়। অনেক আগেই লুকিয়ে বিয়ে করে অন্য জায়গায় রেখেছিল। তারপর একদিন বাবা তার দ্বিতীয় বউকে নিজের বাড়ি নিয়ে আসলো। মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, অনেকগুলো থাপ্পড় মেরেছিল। আমি আটকাতে গিয়েও মার খেয়েছিলাম বাবার হাতে। এরপর মা ঘরের এক কোনায় গিয়ে শব্দ করে কাঁদছিল। আমি আর বনু মায়ের পাশে গিয়ে বসলে মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। মায়ের কান্না দেখে বনুও কাঁদছিল। আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি মাকে বলেছিলাম, মা তুমি কান্না করো না, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে কিছু একটা করে তোমাকে আর বনুকে এখান থেকে নিয়ে যাব। মা কান্নার মাঝেও একটু হেসেছিল। আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আমার আব্বা তুই, কিছু করতে হবে না সোনা, আমি আছি না। বনু দু হাতে চোখ মুছে বলেছিল, সৌম্য ভাইয়া, তোমার আব্বা তাহলে আমি কি? মা বনুর দুগালে চুমু খেয়ে বলেছিল, তুই আমার আম্মা, আমার আব্বা। আম্মা থাকতে আমার কোনো কষ্ট নাই। সৌম্যর এইটুকু কথা শুনে সাধন বলে ওঠে। সৌম্যর গলা ধরে আসে, চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধরা গলায় বলে, মা আমাদের সেদিন সান্ত্বনা দিলেও নিজেকে সান্ত্বনা দিতে পারিনি। এক সপ্তাহের মাথায় ভোরে আলো চোখের উপর এসে পড়লে আমি জেগে যাই। মা প্রতিদিন ফজরে আমাকে ডেকে দিত, কিন্তু সেদিন ডাকেনি। আমি অবাক হয়েছিলাম। এরপর মায়ের ঘরে গিয়ে মাকে ডাক দিলে মা সাড়া দেয় না। আমার ডাকে বনু ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু মা ওঠে না। আমি আর বনু এত করে ডাকলাম, মা আর উঠলই না। আমাদের মাথায় হাত বলি আর বলল না, আব্বা, আম্মা, আমাকে এত ডাকিস কেন? একটু ঘুমাতেও দিবি না? মা এই কথা মাঝে মাঝেই বলতো, কিন্তু সেদিন আর বলেনি। সেদিনের পর থেকে আর কখনো বলেনি। আমি বনু গলা ফাটিয়ে কেঁদেছিলাম, মা একবারও সাড়া দিল না। রাত্রে মা আমাকে আর বনুকে ভাত মাখিয়ে তুলে খাওয়ালো, কত আদর করলো, আমাদের আব্বা আম্মা বলে ডাকলো।
সকাল হতে না হতে মা একেবারে ঘুমিয়ে গেল। এরপর কত রাত বনু না ঘুমিয়ে মায়ের জন্য কাঁদত, মা মা করে ডাকত। আমি চোখ মুছে বনুকে জড়িয়ে সান্ত্বনা দিতাম। এইটুকু বলে সৌম্য থামে, দু হাতের মাঝে মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। খুব মনে পড়ে মাকে। সাধন সৌম্যর কাঁধে হাত রাখল। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, সৎমাকে আনার পর থেকে বাবা আমাদের সাথে আর আগের মতো কথা বলতো না। আর মা মারা যাওয়ার পর বাবা ভুলেই গেল আমি আর বনু তারই সন্তান। প্রায় আমি ভাতের হাঁটিতে ভাত খুঁজে পাইনি। বনু কোথায় কাঁদত, আমি কোথায় পাবো খাবার। সৎমাকে গিয়ে বললে সে কথা রাখে থাপ্পড় মেরে বলতো টাকা ফেল, তারপর খাবার চাইবি। ভরা চোখে বাবার দিকে তাকালে বাবা মুখ ফুরিয়ে নিত। মা মারা যাওয়ার পরে বাবার এই রূপটা আমাদের দুই ভাই বোনের জন্য বিষ ছিল। মা আমাকে টিফিন খেতে টাকা দিত, আমি কখনো খেতাম না। মা অনেক কষ্ট করত, ওই টাকা খরচ করতে ইচ্ছে করতো না। জমিয়ে জমিয়ে আবার মাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু মা তো চলেই গেল। আমি সেখান থেকে বনুকে রুটি কলা এনে খাইয়ে দিতাম আর ঘুম পাড়িয়ে দিতাম। মাঝে মাঝে একজনের ভাত থাকতো, গরম ভাতে পানি দিয়ে রেখে দিত সৎমা, যাতে না খাই আমরা। কি করব, বনু ক্ষুধায় কাঁদত। ওই পান্তা বেড়ে কাঁচা মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাইয়েছে। বনুর পেট ভরে পাতে থাকলে দুই একবার আমি খেতাম, না থাকলে আমার আর খাওয়া হতো না। কথাগুলো বলে সৌম্য একটু দম নেয়, এরপর আবারও বলে, 1 বছরের মাথায় আমি এইচএসসি দিলাম। এরপর অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু এত প্রাইভেট কিভাবে পড়তাম। তাই মাকে কখনোই বলা হয়নি আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার জন্য ছিল খুব কঠিন। বই খাতা কিচ্ছু ছিল না আমার। প্রথম 1 মাস আমার গ্রামের পরিচিত বন্ধুদের থেকে বই নিয়ে পড়তাম, আর একটা স্যারের কাছে শুধু অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তাম। সাধন বলে, সেই স্যার তোমার থেকে টাকা নিত না, তাই না? সৌম্য একটু হেসে বলে, একটা কথা জানো সাধন, যাদের মা বেঁচে থাকে না, একটা পোকাও তাদের পাশে এসে দাঁড়ায় না। সাধন মৃদুস্বরে বলে। ঠিকই বলেছ। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যাডমিশনের 3 মাস আমি এক জায়গায় রাজমিস্ত্রির কাজ করেছিলাম। প্রথম মাসে টাকা পেয়ে কিছু বই কিনেছিলাম, সেখান থেকে স্যারের টাকা মিটিয়ে দিয়েছিলাম। এরপর প্রায় 3 মাস অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিলাম, পাশাপাশি মিস্ত্রির কাজ করছিলাম। সকালে বেরিয়ে যেতাম, সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরতাম, প্রাইভেটে যেতাম। এরপর রাতে বাড়ি ফিরে বই নিয়ে পড়তাম। আমার বোনও ছোট হলেও আমার কাজে এগিয়ে দিত। তার ভাই পড়তো যে। এরপর এক্সাম চলে আসলো, কেন্দ্র দিয়েছিল রাজশাহী। পরীক্ষার দিন খুব ভোরে রেডি হয়ে নিলাম। বনু আমাকে জড়িয়ে ধরে বলেছিল, সরি সৌম্য ভাইয়ার তোমার আব্বা, তাহলে আমি কি? সৌম্য ভাইয়া, আমি তোমার ছোট মা, আর মায়েরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দোয়া করেছি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এরপর বনুকে সাবধানে থাকতে বলে বাবাকে একবার বলে বেরিয়ে যায়। পরীক্ষা ভালো হয়েছিল, ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে চান্স হয়ে গেল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বনু। মিস্ত্রি হয়েছিলাম বলে ভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম। বাবা ফিরেও দেখত না আমার দিকে। বনুকে রেখে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওকে কাদের কাছে রেখে এসেছি, ওরা কেউ আমার আর বনুর আপন নয়। বনুকে আমার সাথে ঢাকা আনতে চেয়েছিলাম। তখন বনুকে এনে কোথায় রাখতাম? আমার পকেটে ছিল 2000 টাকা। কোথায় থাকবো এটাই বুঝতে পারছিলাম না। বনুকে আনলে রাস্তায় রাখতে হতো। ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বনুকে ঢাকা শহরে নিয়ে যাব, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম কাজটা তত সহজ ছিল না। নিজেই ঠিক করে খেতে পারতাম না, বনুকে এনে কি করতাম? প্রথম কয়েক মাস ক্লাস করার পর ছুটি পেয়ে গ্রামে ছুটে যাই বনুকে দেখতে। বনুকে ছেড়ে এটাই আমার প্রথম দূরে থাকা ছিল। বাড়ির দরজায় পা রেখেছিলাম হাসবো বলে, কিন্তু দরজায় পা রাখতেই ঘর থেকে বনুর চিৎকার শুনে ঘরে দৌড়ে গেলাম। দেখলাম বনু মাটিতে শুয়ে 2 হাতে গলা ধরে কাঠা মুরগির মতো ছটফাচ্ছে। পাশে আমার সৎবোন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমি দৌড়ে গিয়ে বনুকে 2 হাতে জড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে বনু? বনু শুধু গলা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আর আওয়াজ বের হচ্ছিল না বনুর গলা দিয়ে। আমি সময় নষ্ট না করে বনুকে নিয়ে হসপিটালে যাই। ডক্টর বনুকে দেখে বলে, বনুকে কস্টিক সোডা খাওয়ানো হয়েছে, এর ফলে গলার ভেতর পড়ে গিয়েছে। দেরি করিনি বলে বাঁচাতে পেরেছে। তবে বনু আর কখনো কথা বলতে পারবে না, কিন্তু অপারেশন করালে কথা বলতে পারবে, যদিও সম্ভাবনা খুব কম। কথাগুলো শুনে পুরো দুনিয়া কেঁপে উঠেছিল আমার। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, আমি তো 3 বেলা খেতেই পারি না, অপারেশন করাবো কি করে? চুপচাপ বাড়ি ফিরলাম বনুকে নিয়ে। এরপর জানতে পারলাম আমাকে নিয়ে সৎ মা সৎ বোন অনেক উল্টাপাল্টা কথা বলছিল।
বনু দুটো কথার উত্তর দিয়েছিল বলে সকাল আর তার মা মিলে কার থেকে যেন এসব আনিয়ে তার বোনকে অন্য নাম দিয়ে খাইয়ে দিয়েছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা, তোমার বউ আর মেয়ে আমার বোনের গলা পরিয়ে দিয়েছে, এখনো কিছু বলবে না তুমি? বাবার উত্তর ছিল, তোমার বোনের গলায় আওয়াজ বেড়ে গিয়েছিল, ওরা শাস্তি দিয়েছে, এখানে আমি কি বলবো? সেদিন বাবার কথা শুনে এত অবাক হয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল, শুধু বাবাকে দেখছিলাম। পরের মানুষকে কি বলবো, যেখানে নিজের বাবাই এসবকে সাপোর্ট করে। বনু ঘরের কোনায় বসে কাঁদছিল। আমি কিভাবে সান্ত্বনা দিব বনুকে? আমার নিজেরই কাঁদতে ইচ্ছে করছিল, তবু নিজেকে সামলে বনুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, ওই জানোয়ারগুলোর বিচার আল্লাহই করবে। কথাগুলো বলে সৌম্য লম্বা করে শ্বাস ফেলে। সাধনের চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ সৌম্য রাগান্বিত স্বরে বলে, ওই বাবা নামক জানোয়ারকে যদি কখনো কুকুর ছিঁড়েও খায়, আমি এক পা আগাবো না ওকে বাঁচাতে, শুধু চেয়ে চেয়ে দেখব। কথাটা বলতে গিয়ে সৌম্যর গলা ধরে আসে। মনে পড়ে ছোটবেলার কথা, যখন তার বাবা তাকে ঘাড়ে নিয়ে গ্রাম ঘুরত। মন বলে পারবে না হয়তো। একদিন হলেও বাবা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছিল। এসব ভাবলে রাগ পড়ে গিয়ে কষ্টরা এসে ভিড় করে। মানুষ কেন বদলে যায়? সৌম্য নিজেকে সামলিয়ে নিয়ে ভারী গলায় বলে, ছুটি শেষে বনুকে রেখে আসতে মন সায় দিচ্ছিল না। একবার ভাবলাম পড়া বাদ দিয়ে দেব। বনু নিজে আমাকে ঠেলে পাঠালো, বুঝদারের মতো বোঝালো, সে না পড়লে তারা তো এই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে, আর সন্ধ্যা আরও সাবধানে থাকবে, ওরা আর কিছু করতে পারবে না। এরপর এভাবেই আমার অনার্স শেষ হলো, মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হলো। সেকেন্ড ইয়ারের শেষে জানলাম বনুকে বাবা বিক্রি করে দিয়েছে। কতবার ঠিকানা জানতে চাইলাম, কেউ বনুর ঠিকানা দিল না। দিনগুলো যে কিভাবে পার করেছি একমাত্র আমি জানি। আর তারপর হঠাৎ বনুর খোঁজ পেয়ে গেলাম। বিনিময়ে ইরাবতীকে কত কাঁদালাম। সৌম্যর আওয়াজ ক্ষীণ হয়ে আসে। সাধন জিজ্ঞেস করে, ইরাবতীকে? সৌম্য দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে ধরা গলায় বলে, ইরাবতী আমায় খুব ভালোবাসে, এতটা ভালোবাসে যে ভালোবাসার যোগ্য আমি নই। ওকে কোনোদিন একটু হাসাতে পারিনি। ও আমাকে ভালোবেসে হাসতে ভুলে গিয়েছে, পেয়েছে শুধুই কষ্ট। এরপর সৌম্য সাধনের দিকে বেচা চোখে তাকায়, একটু হেসে বলে, জানো সাধন, ইরাবতী আমার পা ধরেছিল ওর সাথে থাকার জন্য, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ওর থেকে কথা নিয়েছি ও যেন ওর মতো বড় ঘরের কাউকে বিয়ে করে নেয়। কত স্বার্থপর আমি। কথাগুলো বলে থেমে থাকে। এরপর ভাঙা গলায় বলে, ইরাবতীর খাতায় এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষটা আমি। হয়তো সারা জীবন আমিই থাকব। আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভালোবেসে কখনো মহান হতে পারে না, বরং তারা ভালোবাসা নামক অধ্যায়ে সবচেয়ে স্বার্থপর হিসেবে আখ্যায়িত হয়। এটাই আমাদের নিয়তি। এরপর একটু থেমে সৌম্য আবারও বলে, আমি আর বনু বেশ অনেকটা সময় বাবা মায়ের আদর পেয়েছিলাম। তারপর একদিন মা মারা গেল আর বাবা বদলে গেল। আমাদের অবস্থা অতই সাগরে হাবুডুবু খাওয়ার মতো হলো। এই যেমন আল্লাহ আমাকে আর বনুকে নদীর তীরে খুব সুন্দর একটা নৌকা উপহার দিয়েছিল। বোকা আমি আর বনু ভেবেছিলাম পুরো নদী আনন্দের ভ্রমণ করবো, কিন্তু আল্লাহ আমাদের নদীর মাঝখানে এনে ফেলে দিয়েছে। আর তারপর যতবার সাঁতরে উঠতে গিয়েছি, কেউ না কেউ এসে পানির মাঝে ঠেসে ধরেছে, দম আটকে আসতো আমাদের। আর তখনই আল্লাহ ঘোষণা করত, আমাদের হায়াত এখনো বাকি, দুঃখ পাও বাকি, এভাবেই বেঁচে আছি আমরা। সাধন মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, বনুকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনেকদিন পর একসাথে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে দুঃখ ছাড়া আমাদের জীবন অপূর্ণ। তাই আমাকে কেউ এসে চাকু মেরে গেল আর আমার বোনকে রেপ করার চেষ্টা করলো। যখন আমার বোন শ্বাস আটকে ছটফট করতে লাগলো, তখন আল্লাহ আবারও বাঁচিয়ে নিল নতুন দুঃখ দেওয়ার জন্য। এই যে খারাপ লোকেরা আবারও আমাদের পিছু নিল। সাধন শার্টের হাতা দিয়ে চোখ মুছে সৌম্যকে জড়িয়ে ধরল। সৌম্য অবাক হলো না। সাধন খুব নরম মনের মানুষ, এটুকু সময় চিনেছে সে। সাধন মৃদুস্বরে বলে, সন্ধ্যার অপারেশন আমি আর তুমি দুজনেই মিলে করাবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেমন? সৌম্য কিচ্ছু বলল না। সৌম্য আর সাধন বাইরে বেরিয়ে আসার পরপর সন্ধ্যা, সোহা আর সৃজা বাইরে বেরিয়েছিল। সৌম্যর বলা সব কথা শুনে সৃজা আর সোহা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখ জোড়া অসংখ্য বার ভিজেছে। সোহা সন্ধ্যার গলায় হাত দিয়ে বলে, সন্ধ্যা, আমার অনেক খারাপ লাগছে জানো।
সৃজা মলিন মুখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। এটুকু মেয়ে কত কিছু সহ্য করেছে। সন্ধ্যা সোহার দিকে তাকিয়ে মৃদু হাসল। সোহা নাক টেনে বলে, শোনো, আমার ভাইয়া 1 নম্বরের বজ্জাত, কিন্তু মাঝে মাঝে আবার অনেক ভালো। দুটো ভাই মিলে তোমার গলার অপারেশন করলে তুমি আবার কথা বলবে। উফ, আমার ভাবতেই কি যে ভালো লাগছে। সন্ধ্যার ঠোঁটের কোণে হাসি, তবে চোখের কোণে পানি জমছে অনবরত। ডক্টর বলেছে সম্ভাবনা খুবই কম। তাছাড়া সেদিনের পর কত বছর পেরিয়েছে, সে আর কথা বলতে পারবে না, সে বোঝে। সৌম্য পেছন থেকে বলে, এখানে কি করছিস বনু? সন্ধ্যা পিছু ফিরে দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে। কত বছর হয়ে গেল সে কথা বলতে পারে না, ভাইয়া বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসলো। ভাইয়ের বুকে মাথা রেখে ফোপালো। সৌম্য বাঁ হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ডান হাত সন্ধ্যার মাথায় রেখে বলে, কেন কাঁদছিস বনু? সন্ধ্যা যেভাবে ছিল সেভাবেই থাকলো। সৌম্য অসহায় চোখে তাকালো। একটু পর সন্ধ্যা মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়, চোখ মুখ লাল করে ফেলেছে। সৌম্য সন্ধ্যার মুখে মুখ মুছে দিয়ে বলে, এভাবে তো বোকারা কাঁদে। তুই কবে স্ট্রং হবি বনু? সন্ধ্যা নাক টেনে মাথা নেড়ে বোঝায় সে স্ট্রং হয়ে যাবে। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের পাশে গিয়ে বলে, তুমি আমাকে আর মারবে না বলেছ। সাধন সোহার দিকে চেয়ে রেগে বলে, তুই আড়ি পাতলি কেন? এজন্যে মার খাবি। সোহা রেগে বলে, আবার তুমি আমাকে মারতে চাইছো? তুমি জীবনেও ভালো হবে না। সাধন একটু হেসে বলে, এখন থেকে শুধু মুখে বলবো। সাধনের কথায় সবাই হাসলো, সোহাও হাসলো। সে তো ভাইয়ের ভালোবাসা বোঝে, কিন্তু সারাদিন ঝগড়া মারামারিতেই সময় কাটে। গত রাত একেবারের জন্য আকাশ চোখ এক করতে পারেনি। সন্ধ্যার চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সবার আগে আর্টিস্ট দিয়ে সৌম্য আর সন্ধ্যার দুটো স্কেচ তৈরি করে নেয়। এরপর রাতেই সবাইকে খবর দিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছিল। ডিবি স্পেশাল ব্রাঞ্চ সব কিছু নিয়ে পুরো সিলেট শহর সারাদিন ঘুরেছে। সৃজাদের গ্রামের প্রতিটা মানুষ ছবি দুটো দেখে বলেছে তারা এই দুজনকে দেখেছে গতকাল। আকাশ খুশি হয়েছিল, কিন্তু সিলেট শহরের প্রতিটি গ্রাম শহর তন্ন তন্ন করে খুঁজেও সন্ধ্যা সমুর টিকিটিও পায়নি। আকাশ অসহায় হয়ে সৃজার বাবার কাছে ফিরে এসেছে। ভেবেছিল লোকটাকে কিছু বলবে না, কিন্তু এই লোকটা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। কোথায় লুকিয়েছে এই সন্ধ্যার সৌম্যকে? আকাশ সৃজানকে কোলে নিয়ে সৃজার বাবার উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, নিজের ছেলের প্রতিও কি আপনার মায়া নেই? এখনো সময় আছে, বলে দিন সন্ধ্যা কোথায়? সৃজার বাবার চোখে মুখে অসহায়ত্ব। সে সকাল থেকে সাধনকে ফোনে পায়নি। সে নিজেও জানে না ওরা কোথায় গিয়েছে, জানলেও বলতো না। সে স্বার্থপর হতে পারবে না কখনো। আকাশ আগের চেয়েও চিৎকার করে বলে, কিছু বলছেন না কেন? আমার সন্ধ্যা কোথায় বলুন। সৃজার বাবাও কেন যেন রেগে গেল খুব। অতঃপর তেজি কণ্ঠে বলে, কি ক্ষতি করেছে ওরা তোমার? সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করেও স্বাদ মেটেনি? সমুর পেটে ছুরি চালিয়ে ক্ষান্ত হচ্ছে না কেন তুমি? কেন এমন করছো? কারণটা বলো। সৃজার বাবার কথা শুনে আকাশ স্তব্ধ চোখে তাকায়। তার মাথা চক্কর দিয়ে ওঠে। কানে একটা কথা বাজছে, সন্ধ্যার রেপ। আকাশ ঢোক গিলল। সৃজানকে কোল থেকে নামিয়ে দিয়ে সৃজার বাবার দিকে চেয়ে ঢোক গিলে বলে, কি বলছেন এসব? সৃজার বাবা আকাশের ব্যবহারে অবাক হলো। এই ছেলে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? আকাশ সৃজার বাবার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, কি হয়েছিল সন্ধ্যার সাথে? সৃজার বাবা আরও অবাক হলো। অতঃপর ভ্রু কুঁচকে বলে, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। একটু থেমে কণ্ঠে তেজ নিয়ে বলে, চেষ্টা করা হয়েছিল কেন বলছি? সন্ধ্যাকে মানসিক রোগী বানিয়ে দেয়া হয়েছিল। মেয়েটার মুখের দিকে তাকানো যেত না, ড্রামার মধ্যে চলে গিয়েছিল ও। ওকে স্বাভাবিক করার ব্যবস্থা করতে না করতে হাজির হয়ে গেল তুমি। ওর হাত মুখের ক্ষতগুলো মিশতে না মিশতে আবার তুমি। আকাশ দু হাতে কান চেপে চিৎকার করে বলে, চুপ করুন। সৃজার বাবা চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ কাঁপছে, সাথে শরীর, চোখ দুটো বন্ধ। এসব শুনতে চায় না সে। কে ছুঁয়েছে তার সন্ধ্যাকে? আকাশ হঠাৎই সৃজার বাবার দিকে এগিয়ে গিয়ে ধরা গলায় বলে, আঙ্কেল, আপনি এসব মিথ্যা বলছেন তাই না? সন্ধ্যা কোথায় আঙ্কেল?
সৃজার বাবা অবাক হয়ে চেয়ে আছে। সৃজার মা সৃজনকে কোলে নিয়ে আকাশকে অবাক হয়ে দেখছে। আকাশ সৃজার বাবাকে চুপ দেখে চিৎকার করে বলে, আপনি কেন মিথ্যা বলছেন? সন্ধ্যাকে কেউ ছোঁয়নি, বলুন। পাশ থেকে সৃজার মা মলিন গলায় বলেন, সৌম্য নিজে আমাদের এসে বলেছে, আর সন্ধ্যার শরীরে অনেক ক্ষত ছিল, আমরা দেখেছি। মিথ্যা কেন বলবো আমরা? আকাশের বুক ভার হয়। সময়ের পাল্লা যত বাড়ে দেহ জুড়ে ব্যথা তত বাড়ে। এসব কি শুনছে এসে? এসব শোনার মতো শক্তি তার নেই। সৃজার বাবার কাছে এগিয়ে এসে সৃজার বাবার ডান হাত তার দু হাতের মাঝে নিয়ে অনুনয়ের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন, আমার সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গিলে, এই ছেলে কোন দিক থেকেই তার কাছে সৌম্য সন্ধ্যার জন্য খারাপ লাগছে না। কে এই ছেলে? ভাবনা রেখে তার ফোন এগিয়ে দিয়ে বলে, সৌম্যর সিম নেই। আমার আরেকটি ছেলের ফোনের অনেকবার কল দিয়েছি, পাইনি। তুমি ওদের খোঁজ পেলে আমাকে জানিও। আকাশ আর একটা কথাও বলল না। সৃজার বাবার কথা হয়তো বিশ্বাস করে নিয়েছে। চুপচাপ বড় বড় পা ফেলে সৃজাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে বায়ান উঠে বসে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে তাকালে দেখল আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। ডান হাত চোখের উপরে রাখা। বায়ের মৃদুস্বরে ডাকে, স্যার। আকাশ ছোট করে বলে, ঢাকা ব্যাক কর ফাস্ট। বায়ান গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আকাশের দিকে লক্ষ্য করে। তার ভীষণ খারাপ লাগছে। আকাশকে হঠাৎ কেমন নিস্তেজ লাগছে। আকাশ সত্যি নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে সন্ধ্যার হাসি মাখা মুখ। চঞ্চল সন্ধ্যা সুযোগ পেলেই নাচত, প্রাণ ভরে হাসত। আকাশ দেখেছিল সন্ধ্যার ভেতরে লুকিয়ে থাকা উচ্ছ্বাস। শেষবারে সন্ধ্যা তার দিকে তাকিয়ে হেসেছিল। সেই সন্ধ্যাকে কেউ ছুঁয়েছে। সন্ধ্যা বাঁচতে চেয়ে ছটফট করেছিল, তাই না? কথাগুলো ভেবে আকাশ দু হাতে মাথার চুল টেনে ধরল। বায়ান গাড়ি সাইড করে, ভেতরে লাইট জ্বালায়। এরপর বিচলিত কণ্ঠে বলে, স্যার ঠিক আছেন? আকাশ বায়ানের দিকে তাকায়। বায়ান অবাক হয়। আকাশের চোখ দুটো লাল। আকাশ আবারও সিটে হেলান দিয়ে ভারী গলায় বলে, বাড়ি চলো। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। আসমানি নয়নের চোখে ঘুম নেই, এজন্য ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসেছে। আকাশ কোথায় গিয়েছে কে জানে, গতকাল থেকে নেই। আর এদিকে সন্ধ্যার চিন্তায় কিছু ভালো লাগে না। হঠাৎ বাড়ির বেল বেজে ওঠে। আসমানি নয়ন এগিয়ে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে আকাশ দাঁড়ানো। অতপর দরজা খুলে দিয়ে বলতে নেয়, কোথায় গেছি? শেষ করার আগেই আকাশ তার মাকে জড়িয়ে ধরে। আসমানি নয়ন অবাক হয়, কাঁধে ভেজা লাগলো। ভদ্রমহিলা বিস্মিত হয়। আকাশের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে ছেড়ে মায়ের দুহাত তার দু হাতের মাঝে নিয়ে ভাঙা গলায় বলে, তুমি জানতে, তাই না মা? এই জন্য এত চুপচাপ হয়ে গেছে তুমি। আমি জানি তুমি জানো সন্ধ্যা কোথায়। প্লিজ মা বলো, সন্ধ্যা কোথায়? আসমানি নয়ন ছেলের পানে চেয়ে অবাক। আকাশের চোখ দুটো লাল সাথে ভেজা। ভদ্রমহিলা আকাশের গালে হাত দিয়ে বলে, কি কইতাছো তুমি? আমি কেমন জানমু আমার জান্নাত কই? আকাশ চেঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবে না। তুমি জানো আমার সন্ধ্যার খোঁজ। একটু থেমে আবারও ভাঙা গলায় বলে, মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছো। আমি সব শাস্তি মেনে নেব, বিশ্বাস করো। দেখো সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গিয়েছে, বিশ্বাস করো আমি এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও। আসমানি নয়ন বাখারা হয়ে ছেলের পানে চেয়ে আছে। আকাশ তার মায়ের দু হাতের উপর তার কপাল ঠেকিয়ে রোধ হয়ে আসা কণ্ঠে বলে, মা বলো প্লিজ, আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না। আমার দম বন্ধ লাগছে, সন্ধ্যা এনে দাও না মা। আসমানি নয়ন বিস্ময়ে বাখারা হয়ে মাথা নিচু করে তার হাতে মুখ ঠেকিয়ে রাখা অসহায় ছেলেটার পানে চেয়ে আছে। চোখের কোণে পানি জমেছে। প্রথম দিকে সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আকাশকে দোষারোপ করলেও এখন কেন যেন আকাশকে দোষ দেন না তিনি। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার প্রতি আকাশের রিয়াকশন খুব একটা অস্বাভাবিক ছিল না। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা যাওয়ার পরদিন থেকেই তার ছেলেটা ভীষণ অগোছালো লাগে। মা হয়ে সে ছেলেকে বুঝবে না এমন তো নয়। আসমানি নয়ন তার দুহাত সরিয়ে নিয়ে আকাশের গালে হাত দিয়ে ভেজা গলায় বলে, আমি তো জানি না আব্বা আমার জান্নাত কোথায়। তুমি খুঁজতে থাকো, আমার দোয়া তোমার সাথে আছে, ঠিক খুঁজা পাইবা। আকাশ মায়ের দিকে অসহায় চোখে চেয়ে রইল।
আসমানি নয়ন একটু হেসে বলে, আমাগো রিয়ার আগে জান্নাত আমার কই ছিল, ওর বোবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। আকাশ তার মায়ের কথা নাকচ করে সাথে সাথে বলে, ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। কথাটা বলে আকাশ কেমন অপ্রস্তুত হলো। আসমানি নয়ন হাত উঁচু করে আকাশের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, আমি জানি আব্বা, এই যে দোয়া কইরা দিতাছি, তুমি ভালোবাসো বইলা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি জান্নাতরে তোমার লগে মিলাইয়া দেয়। আকাশ মলিন হেসে তার মাকে আবারও জড়িয়ে ধরে। তার সন্ধ্যার সাথে যে খুব খারাপ হয়েছে এসব ভাবলে তার দম বন্ধ লাগে, নিজেকেই কোপাতে ইচ্ছে করে তার। সে তার সন্ধ্যাকে বাঁচাতে পারেনি। বুকটা আবারও ভারী হয়ে আসতে লাগলো, ভেতরটা ছটফটিয়ে উঠল। অপরাধ বোধে তার ভেতরটা ছিঁড়ে যায়। গতকাল সাধন আর সোহা, সৌম্য, সন্ধ্যা সৃজাকে নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ছোট্ট একটি গ্রামে এসেছে, যেখানে 3 জন মানুষ থাকে, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি। সৌম্য সাধনকে জিজ্ঞেস করেছিল এরা সাধনের কে হয়। সাধনের উত্তর ছিল, যাদের নিজের বলতে কেউ নেই তাদের আপনজন হয় কিছু ভালো মনের মানুষ। রিয়ারা তাদের মাঝে থাকা ভালো মানুষ, যারা সাধনদের খুব আপন। এখানে এসে রিয়াদের সৌম্য আর তার সন্ধ্যার আসল নাম বলেনি। তার নাম সাধন বলেছে, সন্ধ্যার নাম সোহা বলেছে। সাধন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে বুঝেছে সৌম্য ভয় পাচ্ছে। যারা সৌম্যদের খুঁজছে তারা যদি নাম শুনে খুঁজে পেয়ে যায় এজন্য। গত 1.5 মাস আগে হালকা শীতল ছিল, ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছিল। তবে পঞ্চগড়ে এসে সকলের মনে হলো প্রচণ্ড শীত পড়েছে। পঞ্চগড় উত্তর দিকে অঞ্চল হওয়ায় শীত বেশি লাগছে। গতরাতে সবাই শীতের জন্য খুব কষ্টই করেছে, তাই আজ সকাল সকাল সাধন শহরে গিয়ে সবার জন্য একটি করে শীতের পোশাক এনেছে। কিন্তু সৌম্য এমনি নিতে রাজি হয় নয়, তার ভীষণ আত্মসম্মানে লাগে এসব। সাধন তখন তাকে বোঝাচ্ছে, সৌম্য রাজি হয় না। এক পর্যায়ে সাধন অসহায় কণ্ঠে বলে, সৌম্য, তুমি আমাকে আপন ভাবতেই পারছো না। আমি সত্যি কষ্ট পাচ্ছি। আমি তোমার ভাই হইলে আমাকে ফিরিয়ে দিতে পারতে। তুমি সোহাকে বোন ভাবছো, আমি সন্ধ্যাকে বোন ভাবছি, আর তোমাকে ভাই। তাহলে আমি কি তোমাদের এই একটি শীতের কাপড় উপহার দিতে পারি না? আমাকে পরেই ভাবো তুমি। লাগবে না আমার আর ভাই। সৌম্য ছোট্ট করে বলে, সেরকম কিছু না সাধন। সাধন বলে, তাহলে কীরকম কিছু? তাছাড়া আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর আর পড়িনি। আর তুমি তো ভার্সিটি লাইফ শেষ ফেলেছো। ভবিষ্যৎ অবশ্যই চাকরি করবে, তখন আমি তোমার থেকে অনেক দামি দামি জিনিস আবদার করব। হাজারো একটাই ভাই আমার। তুমি আপাতত আমার এই কদম দামি পোশাক গ্রহণ করো, প্রিয় ভাই সাহেব। সাধন কথাটা পুরনো আমলে রাজার সামনে দাসীরা যেভাবে বলতো সেভাবে একটু ঝুঁকে বলেছে। সাধনের নাটকীয় ভঙ্গিতে বলার ধরনে সৌম্য হেসে ফেলল। সাধনও হাসল। সৌম্য সাধনের হাত থেকে শীতের পোশাক নিয়ে মৃদুস্বরে বলে, নিয়ে নিতে পারি। আমার টাকা হলে তোমাকে পুরো একটা দোকানও দিয়ে দিতে পারি। তখন না নিলে খবর আছে তোমার। সাধন সাথে সাথে বলে, আরে না, আমি তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিব। তুমি শুধু আমার ইচ্ছে পূরণ করতে থাকবা, আর আমি পায়ের উপর পা তুলে খাবো। সৌম্য মৃদু হাসল। এর মধ্যে একটি কেলেঙ্কারি হয়েছে। সিলেট থেকে পথে গ্রাম থেকেই সাধনের ফোনটি চুরি হয়ে গিয়েছে, আর এই কারণে সৃজার বাবার সাথে সাধন, সৌম্য কেউ যোগাযোগ করতে পারছিল না। সোহাদের ফোন নেই, তাই কল করে জানাতে পারেনি। তবে সকালে উঠে সাধন শীতের পোশাক কিনতে শহরে গিয়ে ওখানে এক দোকান থেকে সৃজার বাবার নম্বরে কল করে তাদের কথা জানায়। সৃজার বাবা সৌম্যদের সিলেট ফিরতে বলেছে, সৌম্যর সাথে তার কথা আছে বলেছে। সাধন জানিয়েছে তারা দ্রুত ফিরবে। সোহা, সন্ধ্যা, সৃজা গায়ে সোয়েটার জড়িয়ে রিয়াদের বাড়ির উঠানে দাঁড়িয়েছে। এখন সকাল 10টার মতো বাজে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য একটুখানি উকি দেয়। সাধন, সন্ধ্যা উঠানের কোনায় দুজন একসাথে বসে আছে। রিয়া হেসে বলে, একজোড়া সাধন ভাইয়া, একজোড়া সোহা আমাদের বাড়িতে। আমার ভাবতেই ভালো লাগছে। রিয়ার কথায় সবাই হাসলো। সোহা রিয়ার পিঠে চাপড় মেরে সন্ধ্যার কাঁধে হাত রেখে হেসে বলে, বলবি যমজ বোন, আমরা হলাম পৃথিবীতে হারিয়ে যাওয়া যমজ ভাই বোন, বুঝলি?
রিয়া মুখ বাঁকিয়ে বলে। যমজ হলে চেহারার মিল থাকে মূর্খ। সাধন সৌম্যর কাঁধে হাত রেখে গলা উঁচিয়ে বলে। সাধনের কথা সবাই শব্দ করে হাসছে। রিয়া চোখ মুখ কুচকে বলে, একদম আমাকে গাধি বলবে না সাধন ভাইয়া। তোমরা জোর করে যমজ ভাই বোন হয়ে যাচ্ছ আর আমাকে গাধি উপাধি দিচ্ছ। সৃজা হেসে বলে, বাদ দাও রিয়া, নামের মিল মনের মিল সবই তো আছে, মিল থাকলেই হলো। সাধন হেসে বলে, এই তো একটা মনের কথা বললি সৃজা। রিয়া গাদিকে বোঝাতো সৃজা। সব গাদা বোনদের মাঝে আমি এক চালাক প্রাণী হয়ে মনিজবে পড়ে গেছি। সৌম্য মৃদু হেসে বলে, এজন্যই তোমাকে দেখার পর থেকে আমার শুধু শিয়ালের কথাই মনে পড়তো। রিয়া হেসে বলে, আসলেই মুখটা একদম শিয়ালের মতো থেবড়া। 2 নম্বর সাধন ভাইয়া একদম ঠিক বলেছে। সাধন দুহাত তার গালে রেখে বলে, এই না সি, আমি সুন্দর। সাধনের এক্সপ্রেশনে আবারও সবাই হাসতে লাগলো। হাসতে হাসতে সন্ধ্যার চোখের কোণে পানি জমে গিয়েছে। সৌম্য সন্ধ্যাকে এভাবে হাসতে দেখে প্রশান্তির শ্বাস নেয়। তার বোনকে খুব কমই হাসতে দেখেছে সে। সাধন আর সোহা ম্যাজিক জানে যেন, এদের কেউ নেই অথচ কত সুখী তারা, আবার অন্যদেরও মাতিয়ে রাখে। হঠাৎই সোহা সন্ধ্যার দুহাত ধরে উঠানের মাঝে সমানে ঘুরতে লাগলো। সন্ধ্যা প্রথমে ভয় পেলেও ব্যাপারটা বেশ ভালো লাগলো। ঠোঁট প্রসারিত করে হাসতে লাগলো। সোহা খিলখিলিয়ে হাসে। সৌম্য বলে, বনু থেমে যা, পড়ে যাবে। সোহা চেঁচিয়ে বলে, আরে ভাইয়া, তোমার বোন আমারও বোন, আমি ছাড়বো না তাকে, তাই চিন্তা। সন্ধ্যার হাসি আরও প্রসারিত হয়। সৌম্য সাধন দুজনেই তাদের দু বোনের দিকে চেয়ে মৃদু হাসল। দুপুর হতে না হতেই সন্ধ্যার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, গায়ে হালকা জ্বর। এখানের আবহাওয়া বেশি ঠান্ডা। হঠাৎ এত বেশি ঠান্ডা, সাথে তখন সোহার সাথে লাভ ঝাপ করে বেচারির এই কাহিল। কিন্তু মাথা ব্যথার তীব্রতায় চোখ থেকে না চাইতেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য সন্ধ্যার ডান হাত ধরে রেখেছে। খুব চিন্তা হচ্ছে তার। মাথার কাছে সোহা বসে সন্ধ্যার মাথার চুল টেনে দিচ্ছে আর বলছে, আমি সরি বোন, তখন অনেক ঘুরিয়েছি, আমার জন্য তোমার এমন হলো। সন্ধ্যা মায়া মায়া চোখে সোহারের দিকে তাকালো। ভাই ছাড়া এভাবে তার মাথায় কেউ কখনো চুল টেনে দেয়নি, এত মায়াও দেখায়নি। মেয়েটি কত আপন ভাবে তাকে। সন্ধ্যা হাত উঠিয়ে সোহার গালে গিয়ে গালি দিয়ে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, তোমার দোষ না। সোহার খুব মন খারাপ। হঠাৎই বিছানা থেকে নেমে কোথায় যেন গেল। আবার 2 মিনিট ফিরে এসে সন্ধ্যার পাশে সম্মুখ দিকে তাকিয়ে বলে, ভাইয়া চিন্তা করবেন না, আমার ভাইয়া ঔষধ আনতে গেছে। আমাদের বোনও ঠাস করে অসুস্থ হয়েছে, আবার ঠুস করে সুস্থ হয়ে যাবে। সোহার কথায় সন্ধ্যার সৌম্য একটু হাসল। প্রায় 10 মিনিটের মাথায় সাধন কিছু ওষুধ এনে সৌম্যর হাতে ধরিয়ে দিলে সৌম্য টাকা দিতে চায়। সাধন রেগে বলে, তুমি সবসময় আমাকে পর ভাবো কেন বলো তো সৌম্য? সন্ধ্যা তো আমারও বোন, আমি একটুখানি ওষুধ এনে দিতে পারি না? তুমি এভাবে টাকা দিলে আমার খুবই খারাপ লাগে। সাধন কথাটা রেগে বললেও নিচু স্বরে বলেছে, নয়তো এরা সৌম্য আর সন্ধ্যা নাম শুনে নিতে পারে। সৌম্য বেশ কিছুক্ষণ সাধনের দিকে চেয়ে হঠাৎই সাধনকে জড়িয়ে ধরে। সৌম্য মানুষদের সাথে কম মেশে। মাস পেরিয়ে গেলেও সে মানুষের সাথে এতটা ফ্রিলি মিশতে পারে না। কিন্তু সাধন ছেলেটা অদ্ভুত, দুদিনেই কত আপন লাগে তার। সাধন সৌম্যর পিঠ চাপড়ে মৃদু হাসল। দুপুর পর পর সন্ধ্যার জ্বর ছেড়ে যায়, সাথে মাথা ব্যথাও আর নেই। এত মানুষ সেবা করলে অসুস্থ থাকবে কি করে? সোহা তো মাথার কাছ থেকে উঠছিলই না। মেয়েটি খুব মায়া করে। সৃজাও তাকে খুব ভালোবাসে। সাথে তার সৌম্য ভাইয়ার সাথে আরেকটি সাধন ভাই পেয়ে সন্ধ্যার মন প্রাণ জুড়িয়ে যায়। সৃজার বাবা সাধনকে যেতে বলেছিল, সৌম্যকে কিছু বলবে। এজন্য সৌম্য আর এখানে থাকতে চায়নি। তাই তারা দুপুরের পরপরই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় 1টার কাছাকাছি। তখন সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। সৌম্য সৃজার বাবার কথা জিজ্ঞেস করলে সৃজার মা জানায় সৃজার বাবার মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে ডাকতে চাইলে সৌম্য তার মামাকে ডাকতে নিষেধ করে দেয়। আগামীকাল কথা বলা যাবে। সৃজার মা তার স্বামীকে আর ডাকেনি। মানুষটা কেমন যেন চিন্তিত ছিল। তাকে শুধু বলেছে, সৃজার মা আমার মনে হয় আকাশ নেওয়ার সন্ধ্যার কেউ, এজন্য ছেলেটার চোখে মুখে এত অসহায়ত্ব ছিল। সৌম্যকে আকাশের ব্যাপারে বলতে হবে, যদি সৌম্য চেনে তবে আরও পরিষ্কার হবে।
কথাগুলো বলে সৃজার বাবা ঘুমিয়ে যায়। সৃজার মা আকাশেরও কথা বলতে চাইলো একবার, আবার ভাবলো সৃজার বাবা সকালে উঠে কথা বলবে, সেই গুছিয়েই বলবে। এরপর সৌম্য, সন্ধ্যা, সাধন, সোহা, সৃজার সবাইকে খেতে দেয়। এরপর সবাই যে যার মতো ঘরে শুতে চলে যায়। সন্ধ্যা শরীর দুর্বল, সৌম্য সন্ধ্যার সাথে থাকলো। বোনকে নিয়ে চিন্তার শেষ নেই তার। একটু একটু অসুস্থ বোনকে একা রেখে শান্তি পাবে না। সৌম্যর কাছে সাধন হেসে বলেছিল, মনে হচ্ছে সন্ধ্যাকে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার কিছু হলে তুমি সন্ধ্যার বরকে ঘর থেকে লাথি মেরে বের করে দিবে। আমার বোন সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওর সাথেই থাকবো, তুই বের হ। সাধনের কথায় সৌম্য চোখমুখ কুঁচকে নেয়। সোহা, সৃজা হাসলেও সন্ধ্যার চোখের কোণে জলকণা জমে। আকাশের মুখটা মনে পড়ে গেল যে আকাশকে ভুলে যায়নি সে। সাদা পাঞ্জাবি পরিহিত আকাশ, সে এখনও তার স্বামী, হয়তো তাকে ডিভোর্স দেওয়ার জন্য খুঁজছে। সন্ধ্যার কষ্ট হয়। সন্ধ্যার মনে প্রশ্ন জাগে, আকাশকে দিয়ে আসা চিঠিগুলো কি আকাশের মন একটু নরম করতে পারেনি? হয়তো না, তার তো কোনো গুণই নেই, আকাশ তাকে নিয়ে কেন ভাববে? কথাগুলো ভেবে বুক চেড়ে কষ্ট মিশ্রিত শ্বাস বেরিয়ে আসে। আকাশ সিদ্ধান্ত নিয়েছে পুরো বাংলাদেশের খুঁটিনাটি খুঁজবে সে, আর এমনটা করলে সে ঠিক তার সন্ধ্যাকে পেয়ে যাবে। গতকাল রাতে ছটফট করে কেটেছে তার। আজ সকাল সকাল উঠে আবারও বেরিয়ে গিয়েছিল, সাথে পুলিশ ডিবি তো ছিলই। আজ সারাদিন সিলেটের পাশের শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু বরাবরের মতোই হতাশ। ফিরতে ফিরতে রাত 2টো বেজে গিয়েছে। ক্লান্তি বেদনায় ভরা মনে ব্যর্থ প্রেমিকের ন্যায় ঢুলতে ঢুলতে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুম পাস করে সিঁড়ি উঠতে নিলে কিছু কথা কানে আসলে আকাশের পা থেমে যায়। সন্ধ্যা, সমু সিলেটের ভাগনগাছ গ্রামে আবার ফিরেছে। ভালো তো, ইরার বাবা ইশতিয়াক শেষ পর্যন্ত বেইমানি করলো। ও নেই, ভালো হয়েছে। তোমার বুদ্ধি আছে বলতে হবে। একদম জায়গা বুঝে কোপ দিয়েছো। কতক্ষণ আগে আগুন দিয়েছো? বাঁচার চান্স নেই তো? একটু পর আবার বলে, আচ্ছা আচ্ছা, মিনিট 10 পেরিয়েছে। অনেক জ্বালালো এই সন্ধ্যার বাচ্চা। আর এর ভাই তো আরেকটা অসহ্য। মরুক দুটো, বাকিগুলো মরুক। এত দরদ দেখিয়েছে যেমন, তেমন মরুক। আকাশ ড্রয়িং রুমে দরজায় দাঁড়িয়ে তার বাবার বলা কথাগুলো শুনল। দুহাত মুষ্টিবদ্ধ করে বাবার দিকে চেয়ে আছে। আকাশের পাশে অরুণ দাঁড়িয়ে, সে আজ আকাশের সাথে ছিল। আকাশের বাবার এসব শুনে তার নিজের মাথা যেমন ঘুরে উঠছে তেমন রাগও হচ্ছে। আকাশ হঠাৎই চিৎকার করে ডেকে ওঠে, এই বাপ! আকাশের বাবা ভয় পেয়ে যায়, হাত থেকে ফোন পড়ে যায়। দ্রুত পিছু ফিরে আকাশকে তার দিকে জ্বলন্ত চোখে চেয়ে থাকতে দেখে ভীত চোখে তাকায়। আকাশ বড় বড় পা ফেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, তোমার মতো জানোয়ার বাপের রক্ত আমার শরীরে? কথাটা বলে তার বাবার পাশে থুতু ফেলে আকাশ আবারও কিছু বলতে চায়, কিন্তু তার শক্তি লোপ পাচ্ছে। তার সন্ধ্যার ঘরে 10 মিনিট আগে আগুন দিয়েছে, সে কি করবে এখন? আর কত শাস্তি বাকি তার জন্য? আকাশ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করেছে। ছেলের চিৎকারে আসমানি নয়নের ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে অরুণকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বা? অরুণ ছোট করে বলে, সন্ধ্যারা যেখানে আছে আঙ্কেল লোক লাগিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আন্টি। কথাটি বলে অরুণ আকাশ যেদিকে গেল সেদিকে যায়। অরুণের কথাটি শুনতে আসমানি নয়নের মাথা চক্কর দিয়ে উঠল। পাশের দেয়াল ধরে দাঁড়ালেও ভদ্রমহিলা, চোখ জোড়া ঝাপসা হয়ে গিয়েছে, বিড়বিড় করে আওড়ায়, আমার জান্নাত। আকাশ বাইরে বেরিয়ে কাপা হাতে তার পরিচিত লোকদের জানায় সিলেটের ভানুগাছ গ্রামে আগুন লেগেছে। সেখানে যেন ইমিডিয়েটলি ফায়ার সার্ভিস পাঠানো হয়, যে কোনো মূল্যে যেন সবাইকে বাঁচানো হয়। এরপর সে গ্যারেজে গিয়ে গাড়িতে উঠতে নিয়েও থেমে যায়। সে কাঁপছে, ঠিক করে দাঁড়াতে পারছে না। ড্রাইভ করবে কি করে? সবচেয়ে বড় কথা, গাড়িতে যেতে সময় লাগবে 10 ঘন্টারও বেশি। অরুণ আকাশের কাঁধে হাত দিলে আকাশ ঝাপসা চোখে অরুণের দিকে তাকায়। সে কথা বলতে চাইছে, কিন্তু তার কথা বের হচ্ছে না, তবু বহু কষ্টে উচ্চারণ করল। অরুণ বুঝল আকাশের মনোভাব, কিন্তু এত দ্রুত হেলিকপ্টার কোথায় পাবে? আকাশের হাত থেকে আকাশের ফোন নিতে চাইলে আকাশ নিজে কাউকে কল করল। কল রিসিভ হতে আকাশ কাপা কণ্ঠে বলে, স্যার, আমার এখানে পার্সোনাল কারণে হেলিকপ্টার লাগবে, প্লিজ স্যার। ওপাশ থেকে ভদ্রলোকটি আকাশের কণ্ঠ শুনে অবাক হয়ে বলে। আকাশ কথা বলতে পারছে না, তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, তবু বহু কষ্টে বলে, স্যার প্লিজ। ভদ্রলোক অবাক হয়ে বলে,
আকাশ বাঁ হাতে গাড়ি ধরে রেখে ডান হাতে ফোন অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণ দ্রুত ভদ্রলোকের নাম্বারে তাদের কাছে পিঠিয়ে একটি জায়গার অ্যাড্রেস পাঠায়। মজার ব্যাপার হলো ইনি একজন স্ত্রী, যার আকাশের বাবার সাথে সম্পর্ক যতটা খারাপ, আকাশের সাথে সম্পর্ক ততই ভালো। পরিচয়টা আকাশের বাবার দ্বারা হলেও আকাশ যে তার বাবার বিপরীত মেরুর, এটা বুঝেই তিনি আকাশকে এত পছন্দ করেন। আকাশের সভাপতি হওয়ার পেছনে এই ভদ্রলোকের অনেক অবদান। অরুণ আকাশকে নিয়ে ফাঁকা জায়গাটিতে যায়। উনি জানিয়েছেন মিনিট 15-এর মাঝে হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছেন। সৌভাগ্যবশত আগে থেকেই সব রেডি থাকায় এত দ্রুত পারছে। কিছুক্ষণের মাঝে মাঠের মাঝখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। ভেতর থেকে সে ভদ্রলোক বেরিয়ে আসলে অরুণ অবাক হয় আকাশও। নিজের বাবা তার জীবনের সুখ কেড়ে নিচ্ছে, আর নামের বাবা তার সুখ ফিরিয়ে দেওয়ার কত আয়োজন করছে। লোকটি এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে আকাশ? আকাশের কি হলো কে জানে। সে দ্রুত ভদ্রলোকটিকে সাপটে ধরল। লোকটি বোধহয় খুশিই হলো। নিঃসন্তান তিনি। সে আকাশের থেকে এমন ব্যবহার চায়, ছেলের মতন ব্যবহার চায়, কিন্তু আকাশ সবসময় তার থেকেই দূরত্ব রেখে চলে। তবে আজ আকাশের কাণ্ডে যতটা খুশি হচ্ছে তার চেয়ে বেশি খারাপ লাগছে। কি হয়েছে ছেলেটার? আকাশ ভদ্রলোকটিকে ছেড়ে তার হাত ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। তিনি কিছু বললেন না। আকাশ কোথায় যায় দেখা যাক, এরপর না হয় বোঝা যাবে। আকাশ যে কথা বলার অবস্থায় নেই তা তিনি বুঝেছেন। প্রায় 2 ঘন্টার মাথায় ভানুগাছ গ্রামের একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করা হয়। সর্বপ্রথম আকাশ হেলিকপ্টার থেকে নেমে যায়। সে কোনো দিকে তাকালো না। অন্ধকারের মাঝে কতটুকু পথ চিনল কে জানে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায় সৃজার বাবার বাড়ির দিকে। পেছন পেছন অরুণ আসছে আর আকাশকে ডাকছে। আকাশ শুনতে পায় না। পুরো গ্রামের সরগোলে এই ছোট্ট গ্রাম যেন ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আকাশের চোখ থেকে পানি গড়ায়। তার সহ্য হচ্ছে না। তার সন্ধ্যা ঠিক আছে তো? বেশ কিছুক্ষণ পর যখন কাঙ্ক্ষিত বাড়ির সামনে পৌঁছায় আকাশ, সামনে তাকালে দেখতে পায় দাউ দাউ করে পুরো বাড়ি পুড়ছে। কয়েকজন বালতিতে করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ। আশেপাশের সব মানুষগুলো বলাবলি করছে পুরো 2 ঘন্টা ধরে আগুন জ্বলছে। তার উপর আবার কত জোরে শব্দ হলো, মনে হয় বোমা মারছে। কেউ বাঁচল না, সবাই ছাই হয়ে গেল। কথাগুলো আকাশের কানে এসে বাড়ি খায়। আশেপাশে কোনো ফায়ার সার্ভিস গাড়ি নেই। আকাশ চিৎকার করে ডাকে, সন্ধ্যা মালতী। সময় নষ্ট না করে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে দৌড় লাগায়। পেছন থেকে অরুণ এই দৃশ্য দেখে পায়ের গতি বাড়িয়ে দৌড়ে এসে আকাশকে সাপটে ধরে। আকাশের শক্তির সাথে সে পারছে না। সর্বশক্তি দিয়ে 2 হাত আকাশকে সাপটে ধরে। আশেপাশ থেকে কয়েকজন লোক এসে আকাশকে টেনে ধরে। পিছন থেকে সেই মন্ত্রী আকাশের এমন দৃশ্য দেখে কি বলবেন বুঝলেন না। এখানে কোনো ফায়ার সার্ভিস না দেখে তিনি অবাক হয়। দ্রুত ফোন বের করে কাউকে কল করে ঝাড়তে থাকে। এখানে কেন ফায়ার সার্ভিস পাঠানো হয়নি? তারা জানায় ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল, কিন্তু এই ছোট্ট গ্রামের এই জায়গায় গাড়ি ঢুকতে পারেনি, তাই আবারও ফেরত গিয়েছে। ভদ্রলোক বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠাতে বলে। এই আগুন নিভে না, মনে হচ্ছে কিছু না কিছু করা প্রয়োজন, নয়তো এক সময় এই এলাকা পুড়ে যাবে। চারপাশটা কেমন যেন গুম গুম করছে। গ্রামের মানুষেরা দলে দলে ছুটছে। সবার ঘুম হারাম হয়ে গিয়েছে। আকাশ জ্বলতে থাকা আগুনের দিকে চেয়ে চিৎকার করে ডাকে, সন্ধ্যা। চোখ থেকে টপ টপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। সবগুলো মানুষকে ঠেলে সামনে এগোতে চাইল, উল্টে দুর্বল শরীরটা টানতে পারল না। উল্টে 2 হাঁটুতে ভর করে ধপ করে মাটিতে বসে পড়ে। সামনে তাকিয়ে চিৎকার করে বলে, তোমাদের পায়ে পড়ে আমায় ছেড়ে দাও প্লিজ। আমার সন্ধ্যা জ্বলে যাচ্ছে, তোমাকে ওর কাছে যেতে দাও, ওকে বাঁচাতে দাও। আমার সন্ধ্যা মরে যাচ্ছে, কুত্তার বাচ্চা, ছাড় আমায়। এক পর্যায়ে না পেরে আগের চেয়েও জোরে চিৎকার করে ডাকে, সন্ধ্যা মালতী। লোকগুলো অবাক হয়ে চেয়ে আছে। সন্ধ্যা নামের একটি মেয়েকে তারা চিনত। বেশ কয়েকদিন হলো সৃজাদের বাড়িতে দেখেছিল। বুঝলো আকাশের কেউ, এজন্যই ছেলেটা এভাবে চিৎকার করছে, অনেক প্রলাপ বকছে। আকাশ ক্লান্তিতে মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলে, আমায় ছাড়ো তোমরা, দয়া করো প্লিজ। আমার সন্ধ্যা আমায় ডাকছে, আমি না গেলেও তো মরে যাবে, ছাড়ো আমায় প্লিজ। অরুণ আকাশের সামনে হাঁটু মুড়ে বসে আকাশকে জড়িয়ে ধরে। চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। এমন আকাশকে সে দেখেনি। সে চিনতে পারছে না তার বন্ধুটাকে। আকাশ অরুণেরকে টের পেয়ে কান্নামাখা গলায় বিড়বিড়িয়ে বলে, ভাই আমার ছেড়ে দে, আমার সন্ধ্যা পুরো যাচ্ছে, আমার সন্ধ্যা ছেড়ে আমি কি করে বাঁচবো?
হঠাৎ গায়ের জোরে অরুণকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকগুলোকে ধাক্কা দেয়। সকলে বেখেয়ালে থাকায় বুঝতে পারেনি। আকাশ দৌড় লাগায়, বিড়বিড়িয়ে আওড়ায়। আমার সন্ধ্যা মালতী, তুমি? এই তো, আমি আসছি। অরুণ দ্রুত মাটি থেকে উঠে দাঁড়ায়, আকাশের পিছু দৌড়ায়। এবার আকাশের পিছু আকাশের বাবা সমতুল্য সে ভদ্রলোকটিও ছুটল। রাতের আধারে তাকে কেউ চিনল না, এজন্যই সুবিধা হয়েছে। গ্রামের মানুষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশের পাগলামো দেখে সামনে থেকে বেশ কয়েকজন লোক আকাশকে আটকে ধরে। আকাশ নিজেকে ছাড়াতে ছটফটায়। জ্বলতে থাকা বাড়িটির পানে চেয়ে চোখের পানি ফেলে, চিৎকার করে বলে, ছাড়ো আমায়, ওখানে আমার সন্ধ্যা আছে, দয়া করো প্লিজ, আমার সন্ধ্যা মরে যাচ্ছে। অরুণ দৌড়ে এসে আকাশকে ধরে ভাঙা গলায় বলে, এমন পাগলামো কেন করছিস? ওখানে গেলে তুই ছাই হয়ে যাবি আকাশ, একটু বোঝ। আকাশ চিৎকার করে বলে, আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না। ওকে বাঁচিয়ে দিবে অরুণ, ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ, ওকে বাঁচিয়ে দিই না। লাজ কথাগুলো কাঁদতে কাঁদতে ক্ষীণস্বরে বলে, আবারও আগের ন্যায় মাটিতে ধপ করে বসে পড়ে। গ্রামের লোকগুলো আকাশকে শক্ত করে ধরে আছে, যেন আকাশ কোনো আসামি। তারা মানবতার খাতিরে করছে। আকাশের পাগলামিতে সকলের খারাপ লাগে। সামনে জ্বলন্ত আগুনের থেকে আলো এসে আকাশের মুখে পড়েছে। যারা খবর দেখে তারা অনেকেই আকাশকে চিনতে পেরে কয়েকগুণ বেশি অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বিড়বিড়িয়ে আওড়ায়, সন্ধ্যা মালতী, আমাকে রেখে যেও না। হঠাৎই শরীরে পুরো ভার ছেড়ে দিলে শক্ত মাটির উপর ঠাস করে উপর হয়ে পড়ে যায়। অরুণ আর সেই ভদ্রলোকটি দ্রুত আকাশকে উল্টে দেখলো আকাশের জ্ঞান নেই, বুঝলো সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর আকাশকে কাছে পিঠে এক হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের মাঝে বেশ কয়েকটা হেলিকপ্টার এসে উপর থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করে। কারেন্টের তারে আগুন লেগে যাওয়ার আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয়। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে, ততক্ষণে আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের মানুষগুলো হায় হায় করতে থাকে। এক রাতের মাঝে পুরো পরিবার পুড়ে ছাই হয়ে গেল। আকাশকে হসপিটালে অ্যাডমিট করানোর পর প্রাথমিক কিছু চিকিৎসা দিলে আকাশের জ্ঞান ফিরে আসে। তখন সকাল প্রায় 7টা বাজে। আকাশ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। সব কিছু খেয়ালে আসতে ধরপড় করে বেড থেকে নেমে দাঁড়ায়, কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে বাইরে যায়। বাইরে অরুণ আকাশে এভাবে বেরিয়ে আসতে দেখে আকাশকে ডাকলো। আকাশ অরুণকে ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পিছু পিছু নার্স এসেছিল, আকাশকে ডাকলো। আকাশ কারো কথা গ্রাহ্য করলো না। হসপিটালটি সৃজার বাবাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হওয়ায় আকাশ কয়েক মিনিটের মাঝেই সেখানে পৌঁছায়। দৌড়ে এসে সে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। আকাশ সামনে তাকায়। গত পরশু যেখানটায় একটি বড়সড় একটি বাড়ি ছিল, আকাশ এসেছিল এই বাড়িটাতে তার সন্ধ্যার খোঁজ নিতে। অথচ আজ পুরো বাড়িসহ বাড়ির প্রতিটি সদস্য ছাই হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। তাদের মধ্যে একজন তার সন্ধ্যা। আকাশের সামনে এগোনো সাহস হয় না। হঠাৎই দুহাতে মাথার চুল টেনে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ডাকে, সন্ধ্যা মালতী। মাটিতে ধপ করে বসে পড়ে, অসহায় কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা মালতী, প্লিজ ফিরে এসো। গ্রামের সকল মানুষ যে যার বাড়ি ফিরেছিল। কেউ কেউ আকাশকে দেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আকাশের পিছনে দাঁড়িয়ে আছে আসমানি নেওয়ান, যে মিনিট 2 আগে গাড়ি থেকে নেমেছে। অফিসের পিএ বায়ানকে কল করে তখনই রওনা দিয়েছিল, পৌঁছালো এখন। সিলেটে পা রাখতেই ছেলের আর্তনাতে বুকটা ছ্যাদ করে উঠল তার। পাশে দাঁড়ানো বায়ান দ্রুত পায়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। পেছনে এসে দাঁড়িয়েছে অরুণও। আকাশ 2 হাতের মাঝে মুখ রেখে কি যেন বিড়বিড় করে। আসমানি নেওয়ান সামনে তাকালে দেখলো ছাইয়ের স্তূপ জমা হয়ে আছে। ওখানে তার জান্নাত আছে, তাই না? বুক চেড়ে বেরিয়ে আসে কিছু আক্ষেপের কথা। বুকটা ভার হয়ে আসে, চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। দুর্বল পায়ে এগিয়ে এসে আকাশের পায়ে দাঁড়িয়ে ভাঙা গলায় ডাকে। আকাশ ছাড়া দেয় না। আসমানি নেওয়ান বেশ কয়েকবার ডাকলে আকাশ মাথা তুলে তাকায়। আকাশের চোখ দুটোর রক্তের ন্যায় লাল হয়ে আছে, সেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার সন্ধ্যাকে এনে দিবে না মা? তুমি যে কালকে বললে আমি আমার সন্ধ্যাকে পাবো, তবে কেন পেলাম না মা? কথাগুলো বলতে বলতে আকাশের কণ্ঠ জড়িয়ে আসে। আকাশ হঠাৎই মায়ের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার সন্ধ্যা পড়ে গিয়েছে, আমি ওকে বাঁচাতে পারি না মা। আমার খুব কষ্ট হয় সন্ধ্যা মলে থেকে ছাড়া থাকতে। ওকে এনে দাও না মা, আমি ওকে বকবো না, কখনো ওকে বাজে কথা বলবো না।
আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে। ওকে একবার বলো না মা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ফিরতে বলো আমার কাছে। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল? মা, কথা বলো। আসমানি নন শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, দুই চোখ বন্ধ, চোখের কোণ ঘেঁষে পানি গড়ায়। ছেলের আহাজারিতে বুক ভেঙে আসে, সাথে তার জান্নাতের হারিয়ে যাওয়া। আসমানি নয়ন ধীরে ধীরে ছেলের পাশে বসে। আসমানির মায়ের আকাশ মায়ের মুখের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, তুমি একদিন বলেছিলে আমি হাজার কেঁদে কেঁদে চাইলেও আমার সন্ধ্যাকে আর পাবো না। তোমার কথা ফলে গিয়েছে মা। তুমি খুশি হয়েছে তো? আমি অনেক ডেকেছি সন্ধ্যামালতিকে, কিন্তু ও আসেনি, ও চলেই গেল। আসমানি নয়ন বোবা চোখে ছেলের পানে চেয়ে রইল। আকাশ মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, সন্ধ্যা একা একে কেন চলে গেল? ও আমায় কেন নিয়ে গেল না? ও আমায় এভাবে শাস্তি দিতে পারলো? মা জানো, আমার কখনো এত কষ্ট হয়নি। আমি এত কষ্ট নিতে পারছি না। আমার সন্ধ্যাকে এনে দিবে মা? আমি আর কখনো কিছু চাইবো না, বিশ্বাস করো। আকাশ কথাগুলো বলতে বলতে তার মায়ের কাঁধে কপাল ঠেকিয়েছে। আসমানি নোয়ান আকাশের পিঠে হাত রেখে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অরুণ বায়ান একটু পরপর চোখের পানি মুছে ফেলে। আকাশের অবস্থা দেখে তারা নিজেদের ঠিক রাখতে পারছে না। রাত তখন 1:30 প্রায়। সৌম্য চোখে ঘুম নেই। সে ভালো বাইরে গিয়ে একটু হাঁটবে, কিছু ভালো লাগছে না। বাইরে বেরোতে নিলে সন্ধ্যা বিছানা থেকে নেমে সৌম্যর হাত ধরে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বনু, খারাপ লাগছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় না। ইশারায় বলে সেও সৌম্যর সাথে বাইরে যেতে চায়। সৌম্য মৃদু হেসে বোনের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। জ্যোৎস্নার আলো নেই আজ, তবে মৃদু বাতাস বইছে। সৌম্য সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে যায়। ভালোই লাগছে। সৌম্য ভাইয়ের কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটছে। অনেক দূর হাঁটার পর হঠাৎ কানে আসে শোরগোলের আওয়াজ। সৌম্য সন্ধ্যা দুজনেই ভ্রুকুচকে তাকায়, তবে তেমন পাত্তা দিল না। এসব গ্রামে অনেক যাত্রাপালা হয়, সেসব হতে পারে। এদিকে শীতের রাত হওয়ায় ঘরে আগুন লাগলেও সাধনের উষ্ণতা পেয়ে যেন ঘুম আরও গাঢ় হয়ে যায়। সকলে কম বেশি ক্লান্ত থাকায় এমনিতেই ঘুমে বিভোর, কিন্তু এত এত শোরগোলের আওয়াজে প্রথমে সাধনের ঘুম ভাঙল। ঘুমের ঘোরে আশেপাশে তাকালে সে ভয় পেয়ে যায়। চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা কি আরামে ঘুমাচ্ছে? হঠাৎ পাশে আগুনের ফুলকি পড়লে সাধন চেঁচিয়ে ওঠে। সোহা ঘুমিয়ে। সাধন কাপা কণ্ঠে ডাকল, সোহাবন ওঠ, আগুন লেগেছে। সোহা ধরফর করে উঠে বসে। ঘুমো ঘুমো চোখে চারিপাশ তাকালে ঘুম উড়ে যায়। তার পাশে ঠাস করে আগুনের ফুলকি এসে কাপড়ের উপর এসে পড়ে। সোহা চেঁচিয়ে ওঠে, সাধনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচাও। সাধন ডান হাতে সোহার কাপড়ের উপর থাপ্পড় দিয়ে আগুন নিভিয়ে দিয়ে বোনকে আগলে নেয়। সোহা গুটিসুটি মেরে ভাইকে ধরে কাঁদতে থাকে। সাধন কোনো দিকে বেরোনোর পথ পায় না। পাশের ঘরগুলো থেকে চিৎকারের আওয়াজ আসছে। সাধন সোহা দৌড়ে অন্য রুমে যেতে যায়, কিন্তু আগুনের তেজে যেতে পারছে না। সময়ের পাল্লা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন থেকে বাঁচতে পারল না ঘরের ভেতরে থাকা ব্যক্তিরা। সৃজা তার ভাইকে জড়িয়ে ধরে আছে। ছোট্ট সৃজান চিৎকার করে কাঁদছে। সৃজা ভাইটাকে জড়িয়ে গলা কাটা মুরগির ন্যায় ছটফটায়। সৃজা কাঁদতে কাঁদতে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ক্ষমা ভাইয়া, আল্লাহ তোকে ফুলের বাগানে রাখবে, ক্ষমা। সৃজান বোনের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে। সৃজা শুধু কেঁদেই গেল আর বিড়বিড় করল, ক্ষমা ভাইয়া, আল্লাহ তোকে জান্নাতের বাগান দিবে। পাশের রুমে সৃজার বাবা মা জ্বলছে আর আহাজারি করছে, সাথে ছেলে মেয়ে দুটোর চিৎকারে কলিজা ফেটে যাচ্ছে। কিচ্ছু করার রইল না। সৃজার বাবা শেষ একবার দীর্ঘশ্বাস নিয়ে প্রিয় স্ত্রীকে জড়িয়ে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায়। একসময় সৃজার মাও স্বামীর বুকেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সাধন সোহা দুজনে দুজনকে জড়িয়ে ধরে আছে। দুই ভাই বোন চলন্ত খড়ির ন্যায় জ্বলছে। সোহা কাঁদতে কাঁদতে বলে,